আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকে একটা বিস্ময়কর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেটি হচ্ছে কফি সম্পর্কে। কি অদ্ভুত! অনেক আম অদ্ভুত তথ্য আমরা এখানে এই বইয়ের মধ্যে পাচ্ছি। তাহলে কথা না বাড়িয়ে আমরা জেনে নিই একটু কফি সম্পর্কে। কি আশ্চর্য ব্যাপার! বিশ্বে প্রতিদিন মানুষ প্রায় ১৫০ কোটি কাপ কফি পান করে, যার দ্বারা প্রায় ৩০০ অলিম্পিক সাইজের সুইমিং পুল পূর্ণ করে ফেলা সম্ভব। ভাবা যায়, বর্তমানে বিষয়টা অনেকটাই এভাবে ভাবা হয়। যদি আপনার রান্নাঘরে একটি কফির বয়াম না থাকে, তবে আপনি হচ্ছেন সংখ্যালঘু দলের সদস্য। কফি বর্তমানে বিশ্বব্যাপী সমাদৃত একটি পানীয়। তেলের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চাহিদা সম্পন্ন পণ্য এটি। প্রায় ১২০০ বছর আগে কঠোর পরিশ্রমী একদল মানুষ উদ্দীপনা ছাড়াই জেগে থাকার জন্য লড়াই করত। গল্পের এই পর্যায়ে আপনাদের জানাবো খালিদ নামক এক আরব ব্যক্তির কথা। নিজের ভেড়ার পালকে ঘাস খাওয়াতে দূরের এক মাঠে নিয়ে গেছিলেন যিনি। এ সময় তিনি একটি নতুন জীবনী শক্তির উপাদান আবিষ্কার করেন। তিনি লক্ষ্য করেন একটি নির্দিষ্ট ফল খাওয়ার পর থেকে কিছুক্ষণ পর্যন্ত তার ভেড়াগুলো অনেকটাই চাঙ্গা এবং প্রাণবন্ত হয়ে থাকে। শুরুটা কিন্তু এভাবেই। এই ফলগুলো সরাসরি খাওয়ার বদলে মানুষ ধীরে ধীরে গরম পানিতে ফুটিয়ে পান করতে শুরু করে, যা আগের দিনে আল কাহওয়া নামেও পরিচিত ছিল। ইয়েমেনের সুফিরা তখন ঘুম দূর করার জন্য এই আল কাহওয়া পান করত, যা বর্তমানে আমরাও পান করি। ঘুম 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 ভাব কাটাতে চান? হাতে তুলে নিন ১ কাপ ধুমায়িত কফি। এটি সুফিদের গভীর রাত অবধি জেগে থেকে আল্লাহর প্রার্থনায় মনোনিবেশ করতে সাহায্য করত। পর্যটক, পথিক এবং বণিকরা এই কফির প্রচলন পুরো মুসলিম বিশ্বে ছড়িয়ে দেন। ১৫ শতাব্দীর শেষের দিকে এটি মক্কা, তুরস্কে এবং ১৬ শতাব্দীতে এটি মিশরও ছড়িয়ে পড়ে। ১৬৫০ সালে রোসি নামক এক তুর্কি বণিক প্রথম এই কফি ইংল্যান্ডে নিয়ে আসেন এবং তা লন্ডনের জর্জ ইয়ার্ডের লোমবার্ড স্ট্রিটের এক কফি হাউসে বিক্রি শুরু করেন। এর ৮ বছর পর লন্ডনের কর্নহিলে সুলতান সাহেড নামে আরেকটি কফি হাউস চালু হয়। লয়েডস অফ লন্ডন নামের বর্তমান বিখ্যাত ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানটি প্রথমে এডওয়ার্ড লয়েডস কফি হাউস ছিল। ১৭ শতাব্দীর মধ্যে লন্ডনে প্রায় ৫০০ এবং ইংল্যান্ড জুড়ে প্রায় ৩০০০ কফি হাউস প্রতিষ্ঠিত হয়। এগুলোকে তখন পেনি বিশ্ববিদ্যালয় বলেও ডাকা হতো। এর মূল কারণ ছিল কিছু পয়সা খরচ করে কফি পানের পাশাপাশি মানুষ এখানে আড্ডা দিতে পারত এবং গল্পগুজবের মাধ্যমে ভালো সময় অতিবাহিত করতে পারত। ইউরোপের কফি পানের ধরন মূলত তৎকালীন মুসলিমদের কফি প্রস্তুত প্রণালী থেকেই অনুপ্রাণিত। তখন কফি গুঁড়ো এবং চিনির মিশ্রণ পানিতে ফোটানো হতো, যদিও এটি তখন সেকা হতো না, ফলে কাপের নিচে কফির অবশিষ্টাংশ জমে থাকতো। ১৬৮৩ সালে কফি প্রস্তুত করার জন্য নতুন পদ্ধতি আবিষ্কার করা হয়। নতুন এই পদ্ধতি খুবই অল্প সময়ে কফি হাউসগুলোর কাছে জনপ্রিয় হয়ে ওঠে। ক্যাপুচিনো সন্ন্যাসীদের এক পুরোহিত মার্কো ডিয়াভিয়ানোর অনুপ্রেরণায় ক্যাপুচিনো কফি আবিষ্কৃত হয়েছিল। সময়টা ১৬৮৩ সাল। মার্কো ডিয়াভিয়ানো তখন ভিয়েনা দখলকারী তুর্কিদের বিরুদ্ধে লড়ছিলেন। তুর্কিরা পরাজিত হয়ে ফিরে যাওয়ার পর তাদের ফেলে যাওয়া কফির বস্তা থেকে প্রাপ্ত কফি ভিয়েনিজরা পান করত। সেই পরিত্যক্ত কফি প্রচুর কড়া হওয়াতে তারা তখন এই কফির সাথে ক্রিম এবং মধু মিশিয়ে পান করত। এতে করে কফিটির রং বাদামি হয়ে যেত, যা ক্যাপুচিনোদের পোশাকের রঙের প্রতিনিধিত্ব করত। ভিয়েনিজরা মার্কো ডিয়াভিয়ানোর সম্মানে এটির নাম রাখে ক্যাপুচিনো। সেই থেকে ক্যাপুচিনোর উপভোগযোগ্যতা ও স্বাদ সবাইকে বোধ করে রাখত। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, নিশ্চয়ই
কফির সম্পর্কে এই তথ্যগুলো আপনাদের অনেক কাজে আসবে। সাধারণ মানুষের স্বর্ণ কফি, এটি সোনার মতো প্রতিটি মানুষের মাঝে সুপ্ত বিলাসী অনুভূতি ও অভিজাত্যকে ফুটিয়ে তোলে। তাহলে আমরা কফি সম্পর্কে বিস্তারিত তথ্য আরো আরেকটি পর্বে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, এডু পাওয়ার চ্যানেল থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।